বগুড়ার ধূপচাচিয়ার চাঞ্চল্যকর উম্মে সালমা হত্যার রহস্যে নতুন মোড় উন্মোচিত। বগুড়া জেলার ধূপচাচিয়া ডিএস ফাজিল মাদ্রাসার মাওলানা আজিজুর রহমানের স্ত্রী উম্মে সালমা হত্যার তার নিজ ছেলে সাদ বিন আজিজারকে ইতিপূর্বে র্যাব কর্তৃক গ্রেপ্তার করা হয়। এর রেশ না কাটতেই বগুড়া ডিবি ও ধূপচাচিয়া থানা পুলিশের প্রচেষ্টায় হত্যার রহস্য উন্মোচনে একজন মহিলা সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোসাম্মদ মাবিয়া সুলতানা, স্বামী আয়ুব আলী, গ্রাম ইসলামপুর, উত্তর সাজাপুর, ধূপচাচিয়া; মোহাম্মদ মোসলেম, পিতা রহিম, সাং তালুস পশ্চিমপাড়া, ধূপচাচিয়া; সুমন রবিদাস, পিতা নারায়ণ রবিদাস, সাং তালুজ বাজার, গুনাহাট, ধূপচাচিয়া। বিষয়টি নিশ্চিত করেন ধূপচাচিয়া থানা পুলিশ। এবার শুনুন পিতা এবং ছেলের বক্তব্য। ঘটনা, আপনার ছোট ভাইটাকে গ্রেপ্তার করা হয়, করার পরে র্যাব আমাদেরকে ব্রিফিং করে যে এই পুরো ঘটনাটা র্যাব কিন্তু আমাদেরকে জানিয়েছে, তারপরে সারা দেশ জানিয়েছে এবং আপনাকে বাদী করা হয়েছে। আসলে কিভাবে হলেন আপনি বাদী? র্যাব অফিসে সেদিন রাতে কি হয়েছিল, আর আসলে আপনার ছেলেকেই কেন এই দোষী করা হলো? এখন যেহেতু তখন হচ্ছে আমি তো ঢাকায় থেকে আসার পরে আমার মার যখন লাশ দাফন করা হয়েছে, তো এরপরে আমরা হচ্ছে রাতের বেলা র্যাব আমার বাবা এবং আমার ভাইকে উঠাই নিয়ে যায়। তো বলা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাবে, তো আমরা সেই জন্যে তেমন কিছু বলি নাই, তারা নিয়ে গেছে। তো যাওয়ার পর আমরা রাতে আর তাদের সাথে যোগাযোগ করতে পারি নাই। এরপরের দিন যখন দুপুরবেলা যখন এই নিউজটা ছড়ালো র্যাবের ব্রিফিংয়ের পরে, তখন আমরা সবাই শক। কারণ আমাদের কখনো এটা কল্পনাও করা কঠিন যে আমার নিজের ভাই, আমার মায়ের সবচেয়ে প্রিয়, সে এমন কাজ করতে পারে। তো এরপরে আমাকে হচ্ছে থানার থেকে বলা হয়েছিল যে তুমি চাইলে বাদী হতে পারো, বা হচ্ছে তোমার ফ্যামিলির অন্য কেউ চাইলে বাদী হতে পারে। তো আমি কখনো আমার বাবাকে ছাড়া কোনো সিদ্ধান্ত নিই না। তো আমি বলেছিলাম যে আমার বাবা বাদী হলে সবচাইতে ভালো হয়। তখন বাবা র্যাবের হেফাজতে ছিলেন, যার জন্য তিনি বাদী হতে পারেন নাই। তখন আমি বাবার হয়ে নিজে সিদ্ধান্ত নিয়ে আমি বাদী হয়ে মামলা করে দিয়েছি। তো এই ছিল বাদী হওয়ার গল্পটা। আচ্ছা, এখন ভাইয়া, এই যে আপনার ছোট ভাই, যেটা আপনারা বললেন যে আপনার আমার ছোট সন্তানদের মায়েরা একটু বেশি ভালোবাসেন, তো সেই জায়গাতে আপনার মায়ের সবচেয়ে কাছের সন্তান, সবচেয়ে প্রিয় সন্তান, এরকম একটা যখন অভিযোগ আসলো র্যাবের জানলেন, হ্যাঁ, সেই জায়গা থেকে এই যে সারা বাংলাদেশের, সারা বিশ্বের মানুষ তারা কিন্তু মনে করছে বা তারা কিন্তু জানছে যে সাদ তার মাকে হত্যা করেছে। এইটা মানুষের কাছ থেকে তো ফিরিয়ে নিয়ে আসা তো অসম্ভব। কোটি কোটি মানুষের কাছে মেসেজ চলে গেছে। এই ঘটনাটা আপনারা এমনিতে একদিকে মাকে হারানোর একটা শোক আপনাদের আছে, আপনার বাবার আছে, আপনার আছে, পরিবারের আছে, এরপরে আবার এই একটা ধাক্কা। আপনাদের কাছে কি মনে হচ্ছে এখন যে একটা সুশৃঙ্খল একটা বাহিনী, রাষ্ট্রের একটা বাহিনী এইভাবে এরকম একটা ভুল কিভাবে করবে? আমি কখনোই চিন্তা করি নাই যে মানে প্রশাসন থেকে যে বাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে তারা কখনো কোনো ভুলভাবে কোনো তদন্ত করতে পারে। তবে আমি শুরু থেকে চাইছিলাম যে যদি আমার ভাইও হয়ে থাকে, যদি খুনি, সেও যাতে সঠিক তদন্তের মাধ্যমে যাতে বের হয়, বা যদি অন্য কেউ থেকে থাকে সেটাও যাতে সঠিক তদন্তের মাধ্যমে সামনে আসে। তো হঠাৎ করে যখন আমরা এই নিউজটা পাইছি, আমরা অনেকটাই শক ছিলাম এবং আমি পার্সোনালি আমি কখনোই বিশ্বাস করতে চাইছিলাম না। কারণ আমি আমার ছোটো ভাইকে চিনি, তাকে আমি আমার হাতে সে বড় হয়েছে বলা যায়। তো আমি তখন মোটামুটি একটু শকেই ছিলাম এবং কনফিউশনের ভিতরে ছিলাম যে এরকম মানে দেশের এত একটা মানে বিশ্বাসের একটা জায়গার বাহিনী বা ব্যাটালিয়ন, তারা এমন একটা নিউজ মানে ছড়াচ্ছে যখন, তো তারা এখন কিসের ভিত্তিতে এটা ছড়াচ্ছে। তারপরে আমরাও যখন খোঁজ খবর নিয়েছিলাম, তো তখন আমরা নিজেরাও আন্দাজে ছিল আমাদের যে ঘটনা আশেপাশে ঘটতেছে, সিসি ক্যামেরার ফুটেজ, তো সেগুলো হিসাবে আমার ভাইটা করতে পারে না। তখন থেকে আমি নিজে আমার পরিবারকে চেষ্টা করেছি আশ্বস্ত রাখার জন্য যে অপেক্ষা করেন, বা যতজনই আমাকে নক দিয়েছে বা ফোন দিয়েছে, আমি সবাইকেই বলেছি যে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। আমি নিজেও ধৈর্য ধরে আছি, কারণ সব কিছু প্রমাণ তো সামনে অবশ্যই আসবে, সত্য কখনো চাপা থাকে না। তো এই জন্য আমিও ধৈর্য ধরেছিলাম, আমি সবাইকেই বলেছি ধৈর্য ধরে থাকতে, আমার পরিবারকেও বলেছি। তো এখন এই যে আমি ধৈর্যের ফলটা পেয়ে গেলাম। পুরো নামটা কি? আমার নাম মোহাম্মদ নাজবুস সাকিব।
মান থেকে একটা ঘটনা একটু তুলবেন বাসায় ঘটে গেছে এবং এরপরে আমরা যেটি দেখলাম সেটি আজকে এসে যেটি মনে হচ্ছে সেটি আরো ভয়াবহ। আপনার ছোট ছেলেকে র্যাব আটক করেছিল এবং র্যাব আমাদের গণমাধ্যমকে জানিয়েছিল যে সাদ তার মাকে হত্যা করেছে, এরকম একটি বিষয় ছিল। আজকে পুলিশ গতকাল থেকে তদন্ত করে বা গত কয়েকদিন ধরে তদন্ত করেছে, আজকে পুলিশ অন্য একটা রেজাল্ট পেল। আসলে কি ঘটনা ঘটেছিল বা আপনাদের কাছে এখন কি মনে হচ্ছে? আমার কাছে যেটা মনে হয়েছে সেটি হলো, আমার এই সন্তান ছোটটা মাদ্রাসায় পড়ে, আমার এই সন্তান এ কাজ করবে এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি, করবে না, আমার এটা নিশ্চিত বিশ্বাস। কিন্তু র্যাব তারা আমাকে জানাজার পরে রাতে আমাকে আর আমার ছেলেকে নিয়ে যায় ওখানে মধ্যরাতে, মানে আমি পাশে ছিলাম, অনেক টর্চারই তার উপর হয়েছে আর কি। তো জানি না এর কারণে সে হয়তো যেভাবে হয়তো তার কাছে স্বীকারোক্তি করছিল জানি না। এরপর এখানে রিমান্ডে আসার পরে আমি তথ্য দিয়েছি, এই মহিলার সম্পর্কে আমি আগে জেনেছিলাম, যেদিন ডেড বডি আমাদের হয়ে যায় থানে ইনফরমেশন করছিলাম, তারা এর সঙ্গে কথা বলে গেছিলো কিন্তু কোনো অ্যাকশন। এর পরবর্তীতে আমি আবারও থানায় বলছি যে এই ব্যাপারটা দেখা দরকার। পরে স্থানীয় প্রশাসন এই ব্যাপারে হস্তক্ষেপ করে সঠিক তথ্য, আমি বারবার চাচ্ছিলাম যে হত্যার সঠিক রহস্যটা বেড়ে আসে। আমার ছেলে তো অপরাধী হয় তার শাস্তি হবে, কিন্তু আমি নিরপরাধীদেরকে শাস্তির আওতাভুক্ত না আসে। আর এটা না শুধু আমি নয়, আমার এলাকাবাসী, আমার দুঃস্থ আমার আত্মীয় সকলেই মর্মাহত যে এই সন্তান। আর আমি একটা আলিম মানুষ, এলাকার সুনামধন্য ব্যক্তি, মানে আমার অত্যন্ত মানক্ষুণ্ণ করা হচ্ছে এই ব্যাপারে। সেই জন্য আমি এটা বারবার বলে আসতেছিলাম। স্থানীয় প্রশাসন সহ গতকাল এসপি সাহেব আসছিলেন, ডিবি প্রধান আসছিলেন, ওনারা আমাকে পরে ডাকা এই তথ্য গ্রহণের কথা একটু ধারণা দেন আর কি। পরবর্তীতে এখন আমি জানতে পারছি, এতে আমি অত্যন্ত সন্তুষ্ট। আমি স্থানীয় প্রশাসন তেমন ধন্যবাদ জানাই এই সঠিক তথ্যটা বের করার জন্য। কি জানতে পারলেন, মানে আপনারা এখন পর্যন্ত কি জেনেছেন? এখন আমি জানতে পেরেছি আমার বাসাতে একটা মেয়ে ভাড়া ছিল, এই মেয়ের সঙ্গে আমার স্ত্রীর, আমি বারবার আমার বেশি দেবো 4-5 মাস হলো ভাড়া, তো 1-1.5 মাস থাকার পরেই আমরা আচরণবিধিটা ভালো মনে করতেছিলাম না। আমার স্ত্রী আমাকে গত সপ্তাহে বলছে ওকে আর রাখা যাবে না, তুমি বের করে যায়। আমি বলেছি, তো আমাকে বলছে ভাই এই মাসটা টাইম দেন, 8 দিন টাইম দেন, আমি বের হচ্ছি। আমার স্ত্রীর সঙ্গে এবার ঝগড়াও হচ্ছে একদিন। আমার স্ত্রী বলছে আপনি চলে যান, ভাড়া দেওয়া লাগবে না। সে বলছে যে আপনি কী বলেন, বের করে দিতে পারবেন, খারাপের কী দেখেছেন, এ ধরনের কথা সে বলেছে আর কি। সেগুলোর কারণে মানে আমার স্ত্রী আমাকে ঘটনা 2 দিন আগেও বলেছে যে তুমি হয়তো বুঝতে চলো বের করে দেওয়া লাগবে, ওই যে অঘটন ঘটাতে পারে, এ কথা আমাকে সে বলছিল আর কি। এর মধ্যে ঘটনা ঘটলে এখন তো বের করে দিলে হয়তো আমার দোষ হবে, এই জন্য বের করে দিতে চাচ্ছে, অপেক্ষা করতেছিলাম যে আল্লাহ, তাদের বলতেছিলাম আল্লাহ আসল রহস্যটা বের করে দিতে। এর মধ্যে তো আসল রহস্য বেড়ে আসলো। ওর সঙ্গে আরও 2টা ছেলে, আমি যতটুকু জানিয়েছি তারাই মানে আমার স্ত্রীকে প্রথমে স্প্রে করেছে নাকে, স্প্রে ওই মেয়েটা আগে ঢুকিছে, মেয়েকে আগে ঢোকার পর আমার স্ত্রী তরকারি করতেছিল, তার সাথে কথা বলছে, ভাবি ভাড়া দিচ্ছি, কোনো সময় অনেক খোঁজ গল্প করতে লাগিছে। দরজা তখন খোলা ছিল, ও 2টা লোক ভরে রাখিছে, তখন সময় মোতাবেক ওই 2টা ছেলে চলে আসছে ভেতরে। আসার পরে স্প্রে দিছে আমার লাখে, স্প্রে দিলে আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায়, তখন পেছনে হাত বাঁধা, ওই অবস্থায় মানে জীবন যায়নি, এই অবস্থা থেকে ফ্রিজে রাখিছে, এতটুকু আমি থানার মারফতে জানতে পেরেছি আর কি। আচ্ছা, একটা বিষয় এখানে যে এত মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেল, এটা আপনার জন্য বা আপনার পরিবারের জন্য একটা অনেক বড় একটা শোকের বিষয়। এরপরে আবার দেখেন গত পরশুদিন যেটা র্যাব যেটা করলো এবং সারা বাংলাদেশের মানুষ, আপনার ছেলে যে মাদ্রাসায় আলিমে পড়ে 2nd ইয়ারে, সেই ছেলেটাকে সবাই বলছে সে মায়ের হত্যা। এই যে আপনারা পারিবারিকভাবে সামাজিকভাবে একটা হেয় হলেন একটা রাষ্ট্রের, একটা সরকারের, একটা বাহিনীর কারণে, এটি নিয়ে আসলে আপনারা কোনো আপনাদের কোনো দাবি বা কোনো বিচার? এটার জন্য আমরা নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই। বিচার বা অভিযোগের ব্যাপারে আমি নিজে চিন্তা করে আমি সিদ্ধান্ত নেব আর কি। এখন আমি তাদের এটার কারণে অত্যন্ত তীব্র নিন্দা জানাচ্ছি যে এরকম আমরা কোনোদিন কামনা করি যে আমাদের দেশের দায়িত্বশীল, রাষ্ট্রের দায়িত্বশীল এরকম কাজ করবে। আমি কিন্তু নিন্দা খুব জানাচ্ছি এবং এ ব্যাপারে ব্যবস্থা নেব কিনা এটা অবশ্য আমার 2জন মুরব্বী আছে, আমরা পরামর্শ করে, আইনগত পরামর্শ করে আমরা চিন্তা ভাবনা করব। যেহেতু সামাজিকভাবে এবং পারিবারিকভাবে তো আপনার ক্ষতিগ্রস্ত, মামলার বাদী ছিল ওনার বড় ছিল, একটু ওনার সাথে। আচ্ছা, ওকে।